হরে কৃষ্ণ। জয় নিতাই। বেঙ্গলি ব্লগার যশোদী চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আর আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আশ্রমের ভক্ত গৌরাঙ্গ দাস। আর এখন আপনারা দেখছেন আমরা 16 তারিখ 17ই ফেব্রুয়ারি বাবনপুর বাড়ি থেকে সকালে টিফিন পেয়ে আবার আমাদের মূল যেখানে বাসা রয়েছে অক্ষয় প্রভু, তা সেখানে যাচ্ছি। সাধারণত সাধুরা যদি বাড়িতে আসে, সবাই যখন আসবেন ওনাদের আসার সময় এগিয়ে যেতে হয় নিয়ে আসার জন্য। আবার যখন ওনারা ওনাদের গন্তব্যস্থলে যান, যেখানে বাসায় ফিরেন, তখন আবার পৌঁছে দিতে হয়। এই জন্য সবাই আবার মূল রাস্তা পর্যন্ত এগিয়ে এলেন আমাদের এগিয়ে দেওয়ার জন্য। আর 17 তারিখ যে প্রোগ্রাম হয়েছিল, অর্থাৎ মুম্বাইতে ইন্দ্রলোকে, অর্থাৎ গৌড় পার্শ্বদ সেবা সংস্থার যে প্রোগ্রাম দুদিন ছিল, তার দ্বিতীয় দিনের প্রোগ্রামে ওখানে প্রিয়ানন্দ বন মহারাজজি আমাদের আচার্য প্রপাতকে আলিঙ্গন করছেন আর একটা দিব্য গ্রন্থ উপহার দান করেছেন। কারণ ওই 17 তারিখ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদের স্মরণ তিথি। এই জন্য সে সম্বন্ধে ওনাকে কথা বললেন এবং গুরুদেবকে উপহার দান করলেন। আর এই অনুষ্ঠানে যে ছবি আপনি দেখতে পাচ্ছেন, সেটি দ্বিতীয় দিন গানের মুহূর্ত। দল অর্থাৎ পার্শ্বদ, শ্রী গুরুদেবের পার্শ্বদরা অলরেডি আগে থেকে মঞ্চে পৌঁছে গিয়েছিলেন। গুরুদেব তারপরে গেলেন এবং ওখানকার যিনি গুরুদেব প্রিয়ানন্দ বন মহারাজজি, উনি কন্টিনিউ 2 দিনই, প্রথম দিনও সারাক্ষণ বসেছিলেন, কীর্তন শ্রবণ করেছিলেন এবং দ্বিতীয় দিন ওই সভাতে উপস্থিত আছেন। আর গুরুজি যাওয়ার পরে কীর্তন শুরুর আগে যে ধ্যান করতে, সেটা বসে এই মুহূর্তে ধ্যান করছেন। আর পার্শ্বদরা কীর্তন অলরেডি শুরু করে দিয়েছেন। ওই দিনও প্রচুর ভক্ত উপস্থিত হয়েছিল গুরুদেবের শ্রী বদন থেকে ভগবানের কথা শোনার জন্য। মুম্বাইয়ের মতো এত আধুনিক প্রযুক্তিতে এগিয়ে শহরে মানুষ এত কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করছে, সেটা দেখি অবাক হয়েছিলাম আমরা প্রথম দিন। মায়েদের গ্রুপ আছে, মায়েরাও হরিনাম করে, এটা দারুণ জিনিস। মহাপ্রভু এটাই চেয়েছিলেন, দল তৈরি করে হরিনাম করো, না হলে কলি প্রবেশ করে যাবে, মায়া প্রবেশ করে গেলে আর নিস্তার নাই। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। গিয়েই অনুষ্ঠান শুরুর পরেই সবাইকে হাতে তালি দিয়ে কীর্তন করিয়েছিলেন। আর এটা যেটা দেখছেন, সেটা হচ্ছে এই দিনের কীর্তনের শেষে আমাদের শ্রী গুরুদেবের পার্শ্বদগণকে এবং শ্রী গুরুদেবকে সবাইকেই ওনারা উত্তরী দিব্য উপহার এবং একটা করে চিত্রপট ওনারা উপহার দান করেছিলেন একে একে। ওখানকার এই গুরু গৌর পার্শ্বদ সেবা সংস্থার সকল ভক্তবৃন্দরা একে একে করে সবাইকেই এই দিব্য উপহার দান করেছিলেন। সবার নাম হয়তো আমি বলতে পারবো না, কিন্তু ওখানে গুরুদেবের পাশে রয়েছেন প্রিয়ানন্দ বন মহারাজজি, আর শক্তি প্রভু আছেন, ওখানে রয়েছে উত্তম প্রভু, আমাদের ওখানে বাবন প্রভু রয়েছেন, অক্ষয় প্রভু রয়েছেন, আরও অনেক প্রভুরা। ওখানকার এই গৌর পার্শ্বদ সেবা সংস্থার যে সকল সদস্যরা আছেন, সব বহুজনই ওখানে উপস্থিত আছেন। সবাই এর সঙ্গে হয়তো আমাদের সেভাবে পরিচয় হয়ে ওঠেনি, তো অল্প সময়ের জন্য আমরা তো গিয়েছিলাম। তো যাই হোক, সেই অনুষ্ঠান আমরা এখন দেখছি। সবাই মিলে খুব খুশি হয়েছিলেন অনুষ্ঠানের শেষে। তো ওনাকে এই উপহার, ওনাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হয়েছিল শেষে। তো সেই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। ওর সামনে কিন্তু প্রচুর ভক্তরা সেলফি তোলার জন্য বা এমনিতে ফটো তোলার জন্য সবাই উদ্বেল হয়েছিলেন এবং এই অনুষ্ঠান শেষে সবাই এই অনুষ্ঠানকে স্বাগত জানানো হরিধ্বনি করেছিলেন এবং প্রণাম, সবার প্রণামের হুটোপাটে কে আগে কাকে প্রণাম করতে পারে। তো সেই প্রণামের ভিড় ওই স্টেজে আমরা দেখতে পেয়েছিলাম 2 দিনই। প্রথম দিনে এত ভক্ত উপস্থিত হয়েছিলেন যে শ্রী গুরুদেব তো
কয়েক ঘন্টায় কীর্তন পরিবেশন করলেন। ঠিক তারপরে এত সময় তো দাঁড়িয়ে থাকা যায় না, এই জন্য ওনারা কী করলেন, সঙ্গে সঙ্গে একটি সিংহাসন নিয়ে এলেন, সিংহাসন করে ওনাকে বসালেন, বসে সবাইকে প্রণাম করার সুযোগ করে দিলেন। কারণ ভগবানের প্রিয় পার্শ্বদরা যখন যেখানে উপস্থিত সবাই চায় যে উনি আমাদের গৃহে আসুক, ওনাকে যেন একটু প্রণাম করতে পারি, ওনার চরণ ধুলো মাথায় নিতে পারি, ওনার যদি কোনো উপদেশ পাই সেটা আমাদের মঙ্গল হবে। এই জন্য সবাই চায় যে ভগবানের প্রিয় পার্শ্বদরা যখন কোনো জায়গায় উপস্থিত হন তখন তাদের কৃপা নিতে। আর যে কথা আমি বললাম আপনাদের, ওনাকে প্রণাম করার যে মানুষের ভিড়, তাদের উপার্জিত অর্থ একটু উপহার দেওয়া, কিছু বলার, কিছু ফটো তোলার, সেই ভিড় এখন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি হয়তো টোটালটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না বা পারি না, সব অবস্থার ভিডিওগুলো হয়তো তোলা সম্ভব হয়ে ওঠে না, তাহলেও অনেক অংশের ভিডিও আমরা তুলতে পেরেছিলাম, তো সেই জন্য সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটি দর্শন করুন। অনেক ভক্তের মানে এটি ইচ্ছে থাকে যে শ্রী গুরুদেব যে মালা পরে কীর্তন করে সেই মালা যদি আমি পেতাম। তো অনেকে ভক্ত অনেকে আবেদন করেছে, এক মা ওই মালা পেলেন, গুরুদেবকে বলেছিলেন। আর আমাদের দলের প্রভুরাও ওনাদের ইনস্ট্রুমেন্ট সব গোছাচ্ছেন, কারণ এরপরে আমাদের ফ্লাইট রয়েছে সন্ধে 8:30টাতে আমাদের ফ্লাইট আছে। কীর্তন শেষ হওয়ার পরেই আমাদের টিফিন করে বেরোতে হবে, এই জন্য ওনাদের খুব তাড়াহুড়ো করছেন যাতে করে তাড়াতাড়ি আমরা বাসাতে ফিরতে পারি, ফিরে আবার প্রস্তুত হতে পারি। আর যে প্লেনটা দেখছি ইন্ডিগো কোম্পানির, এই প্লেনে করে আমরা মুম্বাই থেকে, অর্থাৎ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা আবার কলকাতার দমদম অর্থাৎ নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবো। সেই প্লেনের দৃশ্য দেখালাম। আর এটি হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। আমরা কিন্তু যখন কলকাতা থেকে মুম্বাই আসি তখন আমাদের ডাইরেক্ট প্লেনে উঠেছিলাম, আর এক্ষেত্রে মুম্বাই থেকে যখন দমদম যাচ্ছি তখন আমরা কিন্তু ওনাদের যে বাস আছে এয়ারপোর্টের ভেতরে, সেই বাসে করে আমরা ওই প্লেনের কাছে, যেখানে আমাদের প্লেন আছে, যে প্লেন আমাদের দমদম পৌঁছাবে, সেই প্লেনে আমরা কাছে যাচ্ছি। বিশাল প্লেন, আর ওই এয়ারপোর্টের ভেতরে যে জায়গা রয়েছে বিশাল, তো সেটি কত বিঘে বা কত একর জায়গা আছে সেটা বলা যাবে না ওনাদের সঙ্গে না কথা বলে। তো প্লেন অলরেডি কমসে কম 150 ফুটের মতো লম্বা, এত বড়। তো সেটি না দেখলে বলা যাবে না, এত বড়। আর এগুলো হচ্ছে বাইরের দৃশ্য, চারদিকে, একদিকে ফ্লাইট নামছে, একদিকে ফ্লাইট উঠছে। আর ফ্লাইট যাওয়ার আগে মানে বিমান আকাশে ওড়ার আগে যে প্রস্তুতি থাকে, যে সকল কর্মচারীরা রয়েছেন তেনারা তাদের ব্যাগপত্র, মানুষজনের যে ব্যাগপত্র থাকে, তো মানুষজন তো উপরে থাকেন আর সবার ব্যাগপত্র এই প্লেনের নিচে থাকে, সেগুলো ভেতর প্রবেশ করার জন্য ব্যস্ত হচ্ছেন। হরে কৃষ্ণ। যাই হোক, মুম্বাইতে যাওয়ার বা যখনই আমরা কোনো বাইরে যাই তো সেখানে যাওয়ার আমার কোনো যোগ্যতা থাকে না, তথাপি প্রভুরা করুণা করে আমাকে নিয়ে যান। আর এই যা কিছু ভিডিও তোলার অনুপ্রেরণা যশোদাজি দিয়েছিল, আর জানিয়েছিল যে ভক্তরা তো জানতে চান কীভাবে গুরুজি ওখানে কীভাবে পৌঁছালেন বা কী দৃশ্য দেখলেন, কীভাবে যাওয়া হলো, সেইগুলো আমাকে যশোদাজি বলেন এই ভিডিও করার জন্য। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সেটা তোলার জন্য। এই সাবজেক্ট আমার নয় যদিও, আর এই ভিডিও তোলার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। এবং 2 দিন অনুষ্ঠানে যে কীর্তন হয়েছিল তাও যশোদাজি বলেছিলেন ক্যামেরার দায়িত্ব অর্থাৎ ভিডিও করার দায়িত্বটা আমার উপরে ছিল। আমি চেষ্টা করেছিলাম সেই ভিডিওগুলো যথাযথ করার জন্য, হয়তো অনেক ত্রুটি থেকে গেছে, তো সম্বন্ধে আমার সব বিষয়ে জানা নেই। আর এখন আমরা যে প্লেনে করে মুম্বাই থেকে দমদম যাচ্ছি, সেই প্লেনে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি। কলকাতা থেকে যখন আমরা মুম্বাই যাই তখন আমাদের সিট পড়েছিল একবারে সামনের দিকে, আবার যখন মুম্বাই থেকে আমরা কলকাতা আসবো তখন কিন্তু আমাদের একবারে প্লেনের পেছনের দিকে সিট পড়েছে। প্লেনের পেছনের দিকে এবার সিট, সব প্রভুরা আস্তে আস্তে করে ওই একবারে ওঠার জায়গায়, প্লেনে ওঠার জায়গায় চলে গিয়েছেন। তো সেখানে সবাই ধীরে ধীরে করে উঠছেন, সেটা আমরা দেখা যাচ্ছে অলরেডি। আর এটি দেখা যাচ্ছে বাইরের দৃশ্য, বিশাল এলাকা জুড়ে সেখানে লাইটিং, বহু প্লেন দাঁড়িয়ে রয়েছে, যে যার শিডিউল টাইমে উঠবে নামবে এইভাবে পরিস্থিতি রয়েছে বিশাল এরিয়া জুড়ে। সেটি খুব মনোরম দৃশ্য। আর এখন অলরেডি সবাই কেউ কেউ উঠে গেছেন ভেতরে, কেউ কেউ উঠছেন, সেই দৃশ্য আপনারা এখন দেখছেন।
এটি এক নতুন অভিজ্ঞতা, আর বিমানে যাত্রার ক্ষেত্রে খুবই ভালো। আর প্রভুর অলরেডি একবার পেছনের দিকে ছিলেন, পেছনের দিকে সিটে জয়ন্ত প্রভু নয়, গুরুজি ছিলেন, মাধব প্রভু ছিলেন, গৌতম প্রভু ছিলেন এক সিটে, আর আমি ছিলাম, আর জয়ন্ত প্রভু ছিলেন, আর আর এক প্রভু ছিলেন আমাদের সামনের সিটে, অশোক প্রভু ছিলেন, আর এদিকে রয়েছিলেন খোকন প্রভু আলাদা সিটে ছিলেন। তো গুরুজিরা পেছনের দিকে ছিলেন। আর পেছনের ভেতরে যারা বিমানের ভেতরে থাকেন, যেসব মায়েরা কীভাবে বিমানে যখন আমরা বসবো সিটে সিট বেল্ট বাঁধতে হবে, কী কী নিয়ম রয়েছে, কারো যদি কোনো শারীরিক অসুবিধে বা কিছু হয় সেগুলো সম্বন্ধে ওনারা বলছিলেন, সেই কথা আমরা শুনতে পাচ্ছি। আর এটি কিন্তু প্লেন থেকে বাইরের দৃশ্য, আমি ওখানকার উইন্ডো থেকে যতটা তোলা সম্ভব সেই দৃশ্য আপনারা দেখছেন, এটা কিন্তু উইন্ডো থেকে। আর বিশাল বিমান, যে কথা বললাম 150 ফুট লম্বা। আমরা একবার এই প্রান্তে ছিলাম, এই প্রান্তে থেকে সে প্রান্তে একবার তাকানো যাচ্ছে না, এত বড়। আর বহু মানুষ এতে যাতায়াত করেন, বহু বড়, আর সেগুলো আমরা দেখেছি। আর এখানে খোল, আমরা যে দুটো খোল ছিল, দুজন প্রভু বাজানো, অর্থাৎ আমাদের মাধব প্রভু এবং খোকন প্রভু, ওরা দুটো খোল, দুটো ওখানকার যে প্লেনের যে উপরে বাংকার রয়েছে সেখানে তুলতে বলেছিলেন, কিন্তু মাটির জিনিস তো তুললে ভেঙে যাবে, এই জন্য আমাদের কোলে ছিল, ওনারা চাননি কোলে থাকতে, সিটে রাখতে বলেছিলেন। তো ওনাদের দিকে সিটে ছিল, আর চেষ্টা করেও কিন্তু হয়নি। আর এটি হচ্ছে প্লেন থেকে বাইরের দৃশ্য, প্লেন যখন ছাড়ে সেটা বাইরের দৃশ্য আমরা তুলেছিলাম। আমরা যখন পথ চলা শুরু করি, পথ তখন এমনিতে পেছন হয়ে যায়, সেই দৃশ্য যখন প্লেন ওড়া শুরু হলো তখন কিন্তু উইন্ডো থেকে আর দৃশ্যগুলো দেখা যাচ্ছে না, একবারে ছোট ছোট আলো জ্বলছে সেই দৃশ্য দেখা যাচ্ছে। পরে কিন্তু একবারে আর দেখাই যাচ্ছে না কী হচ্ছে, যত উপরের দিকে প্লেন যাচ্ছে ক্রমশ একবার অন্ধকার হচ্ছে, সেই ছোট ছোট লাইটগুলো আর দেখা যাচ্ছে না, ক্রমশ ক্ষীণ অন্ধকার ঠেকছে। আমরা যখন নিচুতে থাকি তখন আমরা দেখতে পাই নিজের প্রাকৃতিক দৃশ্যগুলো, যত উপরে উঠতে থাকি তখন প্রাকৃতিক দৃশ্যগুলো এমনিতে ম্লান হয়ে যায়, কিছু বোঝা যায় না, সেটাই কিন্তু এখন হচ্ছে। আর পুরো অন্ধকার। আবার এই দৃশ্য দেখছি যখন দীপাবলি বা দেওয়াল উৎসব আমরা দেখি না, বাড়িতে বাড়িতে রোশনাই হয়ে যায়, আলোয় আলোয় ভরে যায় পুরো চারদিক, সবার বাড়িতে কিছু না কিছু লাইট বিভিন্নভাবে আলোকিত করেন। ঠিক তেমনি যখন আমরা মুম্বাই থেকে দমদমে পৌঁছাচ্ছি, ল্যান্ড হওয়ার আগের মুহূর্তে আবার ওই উইন্ডো থেকে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে, চারদিকে আলোয় আলোয় ভরে গেছে সারা কলকাতা, যেমন দীপাবলি চলছে এমন একটা মুহূর্ত মনে হচ্ছে। কিন্তু প্লেন বহু উঁচুতে রয়েছে, উঁচু থেকে দেখা যাচ্ছে, আস্তে আস্তে করে যত নিচে নামছে তত আলোগুলো স্পষ্ট হচ্ছে, সেই দৃশ্য আমরা কিন্তু দেখছি। এটি কিন্তু কলিকাতার দৃশ্য, আগেরটা দেখেছিলাম সেটা মুম্বাইয়ের দৃশ্য, এটি হচ্ছে কলিকাতার দৃশ্য। আস্তে আস্তে করে আমাদের প্লেন প্রায় 4টের দিকে আমাদের প্লেন রওনা হয়েছিল। যাই হোক, আমাদের প্লেন কিন্তু নির্ধারিত সময়ে আমরা মুম্বাই থেকে উঠতে পারিনি, 45 মিনিট লেটে ছিল, 8:30টার পরিবর্তে 9:15-তে প্লেন ছেড়েছিল। এখন কিন্তু আমরা দমদম এয়ারপোর্টে নেবে আমাদের যেখানে ধীরাজ প্রভু রয়েছেন, ধীরাজ প্রভু গাড়ি নিয়ে আসছেন, ওনার বাড়িতে আমাদের আশ্রমের গাড়ি রয়েছে, আশ্রমে গাড়ি উনি আনছেন এবং সঙ্গে ওনার প্রাইভেট গাড়িও নিয়ে আসছেন, যা অন্য ড্রাইভার নিয়ে আসছেন। সব প্রভুরা কিন্তু এয়ারপোর্ট থেকে মূল যেখানে আমাদের গাড়ি আছে সেখানে উদ্দেশ্যে যাচ্ছেন। তার আগে একটি কাজ আছে, যদি কারো ব্যাগ থাকে, পার্সোনাল ব্যাগ বা ইনস্ট্রুমেন্টসগুলো যেগুলো হাতে যায় না, বিমানের ভেতরে যায় না, সেগুলো কিন্তু ব্যাগ পার্সেল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেগুলো সব আলাদা করে ব্যাগপত্রের সঙ্গে থাকে। আর আমি শিবাসপুরে সব এমনি সিঁড়ি দিয়ে নেমেছিলাম, চলমান সিঁড়ি দিয়ে জয়ন্ত প্রভু, অশোক প্রভু, মাধব প্রভু, প্রভুপাদ এবং গৌতম প্রভু নেমেছেন। নেমে যেখানে 4 নম্বর, যেখানে আমাদের ওই একটি ফিতে চলছে, চলমান ফিতে যেখানে করে ব্যাগপত্র সবাই প্লেন থেকে এসে ওই চলমান ফিতেতে থাকে, সবাই যে যার ব্যাগপত্র নেয়, সেখানে কিন্তু আমরা সবাই ওয়েট করেছিলাম দমদম এয়ারপোর্টে, যেখান থেকে করে শিবাসপুর যে যন্ত্র ইনস্ট্রুমেন্টস
অর্থাৎ রোলান্ড রয়েছে, সেইটা নেওয়ার জন্য সবাই ওই বেল্টের 4 নম্বরের কাছাকাছি ছিলাম। ওখানে কিন্তু বহু সময় আমাদের অপেক্ষা করতে হয়েছিল। বহু মানুষই ছিল, শুধু আমরা নয়। কিন্তু আমাদের যন্ত্র যেহেতু এমনি ওই বেল্টের মাধ্যমে আসে না, ওটা হ্যান্ড মাধ্যমে আসে, সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আর এখানে ধীরাজপুর মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে, ওনাদের মাতাজি সবাই অলরেডি আমাদের জন্য ওই রাত্রিকালীন টিফিন আরও কিছু আহারের ব্যবস্থা নিয়ে এসেছিলেন। আর আমরা আমাদের আশ্রমের গাড়িতে সব ব্যাগপত্র লোড করেছি। আর ওখানে বেশি সময় তো থাকা যায় না, তাই সেই জন্য আমরা সেটি ব্যস্ত করছি যাতে করে তাড়াতাড়ি বেড়া যায়, নাহলে ওখানে ফাইন দিতে হয়। তো সেই জন্য আমরা ব্যস্ত। আর মাতাজি আমাদের শেষ প্রণাম জানাচ্ছেন। প্রণাম জানিয়ে উনি